স্বনামধন্য লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব। গল্পটির নাম তারপর। অগত্যা তারা পরামর্শ করে স্থির করল যে এই নির্মম নিষ্ঠুর জগতে অন্তত তাদের দুজনের বেঁচে থেকে কোনো লাভ নেই। তাদের প্রেমের গভীরতা মেনে নেওয়া দূরে থাক, তাদের প্ল্যানটাই যেন সকলের কাছে হেসে উড়িয়ে দেবার মতো তুচ্ছ ছেলেমানুষি ব্যাপার। তাদের মনের কথা, প্রাণের ব্যথা তলিয়ে বুঝবার এতটুকু চেষ্টা কেউ করে না। এমনকি তাদের ভালোবাসা হয়েছে এই খবরটা জানাজানি হয়ে যাবার পরেও এ বিষয়ে সবাই যেন বর্বরের মতো উদাসীন হয়ে আছে। তাদের মেলামেশায় কোনো রকম বাধা নিষেধ আরোপ করে তাদের কাছে একটুখানি বিরোধিতার স্বীকৃতি ও সম্মান দিতেও সকলের নিদারুণ কৃপণতা। এটা যেন তাদের নিছক ছেলে মানুষই হালকা ছেলে খেলা। একটু আমোদবোধ করার বেশি গুরুত্ব দেওয়ার কথা কেউ যেন মনেও আনতে পারে না। নইলে দুজনে এত পরামর্শ করে এত বুদ্ধি খাটিয়ে চিঠিতে সব লিখে জানিয়ে দেবার পরেও কারো টনক নড়ে না। সাধনের দামি রাইটিং প্যাডের 4.5 পাতার মতো চিঠি। খসড়াটা দাঁড় করাতে প্যাডটার অর্ধেকের বেশি খরচ হয়ে গিয়েছিল। দুজনে একসাথে রানীর বৌদি মমতার হাতে চিঠিটা তুলে দেবার পর কিছুই ঘটে না। চিঠিটা শুধু এই বাড়িতে ও বাড়িতে হাতে হাতে ঘোরে আর পড়ে সবাই মুচকে একটু হাসে। দিন 3 অপেক্ষা করে ধৈর্য হারিয়ে রানী মমতাকে জিজ্ঞাসা করে, তোমরা যে কিছুই বলছো না বৌদি? মমতা হাসি মুখে বলে, বলবো আবার কি, তোদের ভালোবাসা হয়েছে, ভালোই তো, বয়স হোক, ভালোবাসা আরও একটু জমুক, তারপর একটা ব্যবস্থা হবে। তোমার মতো বুড়ি হয়ে মরতে যাবার সময় হলে তো? মমতা তার গাল টিপে দিয়ে বলে, না, গাল টিপলে আর দুধ বেরোয় না, একটু যেন বড় হয়েছিস মনে হচ্ছে। তোর দাদা সাধনকে ধমকে দেবার কথা বলছিল, আমি উল্টে ওকে ধমকে দিয়েছি। কাল সাধনের ছোট মামি এসেছিল, চিঠিটা নিয়ে গেছে। জানি, ওদের বাড়িতেও হেসে উড়িয়ে দিচ্ছে। মমতা তার থুতনি ধরে নেড়ে দিয়ে বলে, না গো ছোট ননদিনী, আপনাদের সত্যিকারের ভালোবাসা কেউ হেসে উড়িয়ে দিতে পারে? এদিকে বাণীর একটা ব্যবস্থা হোক, ওদিকে সাধনের 2 দাদা আর ছোট কাকাটার একটা ব্যবস্থা হোক। ততদিনে সাধন মানুষ হবে, তুই বড় হবি, আমরা ব্যবস্থা না করি, তোরা নিজেরাই করে নিবি। 36-37 বছরের লোকেশ 26-27 বছরের বুড়িধারী মমতাকে বিয়ে করেছে। ওরা তাদের কথা বুঝবে এটা আশা করাই বোকামি হয়েছে। অন্য সকলেও ওদের মতোই ভোঁতা, তাদেরও ঝানু বনে যাওয়া মনের শুকনো বিচার বুদ্ধি, সংসারের মোটা চলতি হিসেব। 17-18 বছরের ছেলে আর মেয়ে পা দিয়েছে 14। তারা ওদের কাছে মানুষ নয়, নিছক খোকাখুকি। সকলের চোখের সামনে মেলামেশা, তাতে বাধা না দেবার উদারতা দেখাচ্ছে। কে হৃদয়হীন বিশ্রী তামাশা তাদের সঙ্গে। মরে যাওয়াই ভালো, এই দুঃসহ অবস্থাও শেষ হবে, সকলকে উচিত রকম শাস্তিও দেওয়া হবে। পরামর্শ করেই একসাথে মরার পরিকল্পনা স্থির করা হয়। বেশের জন্য ভাবনা নেই। রানীর বাবা পাকা আফিমখোর, আবগারি দোকান কোনো কারণে হঠাৎ বন্ধ থাকতে পারে, এই আতঙ্কের জন্য কৌটোয় তার প্রচুর আফিম মজুদ থাকে। কদিন বাদে সাধনের জ্যাঠতুতো বোনের বিয়ে উপলক্ষে বাড়ির সকলে কাটোয়া রওনা দেবে দিন 3 জন্য। পরীক্ষার অজুহাতে জেদি সাধন বাড়িতে থাকবে একা। আফিমের বড়ি নিয়ে তৈরি হয়ে রানী গিয়ে হাজির হবে সন্ধ্যার পর। দুজনে 2টি বড়ি খেয়ে পাশাপাশি শুয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। এ পর্যন্ত সাধারণ ঘটনা। 2টি অপরিণত মনে বাঁচার ঝোঁকটা কাবু হয়ে পড়ায় মরার ঝোঁকটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটুকু বুঝতে ফ্রয়েড প্রভৃতির থিওরির সঙ্গে ঘনিষ্ঠতা দরকার হয় না। কিন্তু রানীর বয়সী মেয়ে যখন নিজে নিজে ভেবেচিন্তে একটা চমকপ্রদ মতলব ঠাউরে ফেলে,
বাপের কৌটো থেকে ভরি দেরেক আফিম নিয়ে আর মোড়ের মুদি দোকান থেকে কালো খয়ের কিনে এনে সমান সাইজের দুটি বড়ি বানিয়ে সঙ্গে নেয়। ব্যাপার তখন চমকপ্রদ দাঁড়িয়ে যায়। কচি একটা কাঁচা মেয়ের মানসিক গতি প্রকৃতি রহস্যের আবরণে ঢাকা পড়ে যায়। সে নিজে একখানা চিঠি লিখে ব্যাপারটা আপাত দৃষ্টিতে সহজবোধ্য করে দেবার পরেও সাধনের কোনো দোষ নেই। বাড়ির লোকের অত্যাচার সইতে না পেরে সে স্বেচ্ছায় বিষ খেয়েছে। এই মর্মে একখানা চিঠি লিখে সে ব্লাউজের আড়ালে রেখে দেয়। সাধনের জন্য খয়েরের বড়ি, নিজের জন্য বিষ। সাধনকে বাঁচিয়ে রেখে তার নিজের মরে যাওয়ায় 14 বছরের একটা মেয়ের মানুষ জগতের গভীর অতল জটিলতার কত সূত্রের যে খোঁজ মিলতে পারে। রানী কেন একলা মরতে চায়? এক্ষেত্রে সেটা তো নিয়ম বা রীতি নয়। অবুঝ নিষ্ঠুর সংসারকে তুচ্ছ করে উড়িয়ে দিয়ে ডঙ্কা মেরে ঘরে গিয়ে দুজনে তারা তাদের প্রেমের কপালে চিরমিলনের জয়টিকা এঁকে দেবার সংকল্প নিয়েছে। দুজনে একসাথে পাশাপাশি না মরলে তো সেটা হবার নয়। একজনের বিষের বড়ি আর আরেকজনের খয়েরের বড়ি খাওয়ার কোনো তো মানেই হয় না। যেখানে প্রথম কথা ও শেষ কথা বা আসল কথাটাই হলো দুজনে মিলে মরণকে বরণ করে জীবন্তদের শিক্ষা দেওয়া, সেখানে এক পক্ষের অর্থাৎ আমাদের রানীর একলা মরে সব কিছু ভণ্ডুল করে দেবার খাপ ছাড়া মতিগতি কোথা থেকে গজায়? রানী কি আর কথাটা ভাবেনি? নিজের মতো করে অবশ্যই ভেবেছে। সত্যিই তো, জীবনের এপারে হচ্ছে না বলে ওপারে গিয়ে তারা মিলবে। সাধন এপারে রয়ে গেলে আর সে একলা ওপারে চলে গেলে সেটা কি করে সম্ভব হয়? কিন্তু রানীর যে হয়েছে অন্যদিকে মুশকিল। সাধন মরে যাবে ভাবতেও তার মাথা ঘুরে যায়, বুক ঠেলে কান্না আসে। কেবলই মনে হয় সকলকে জব্দ করে কাজ নেই, প্রেমের জয়ে কাজ নেই, চিরকালের জন্য মিলন দিয়ে কাজ নেই। সাধন বেঁচে থাক। এই জন্যেই অবশেষে খয়েরের বড়ির জন্ম। সব ঠিক হয়ে গেছে, তার পিছোবার উপায় নেই। তাছাড়া সে একা মরেই সকলকে যথেষ্ট রকম জব্দ করতে পারবে। সাধনকে সঙ্গে টেনে কাজ নেই। অন্য সকলের চেয়ে ভালো করেই মমতা মেয়েটার ভাবগতি রকম সকম লক্ষ্য করছিল। তবে কিনা সংসারের ঝঞ্ঝাট নিয়ে সে বড় ব্যস্ত। তারই ফাঁকে ফাঁকে সে রানীকে আদর করে ভরসা দিয়েছে অনেকবার। এই বয়সে মেয়েদের এরকম হয়, আমারও হয়েছিল। সব ঠিক হয়ে যাবে, ভাবিস নে। সেদিন ছিল বিয়ের তারিখ। মন্দাবাজারেও চারিদিকে যথারীতি বিয়ের হিড়িক। আধফোটা শিউলির মতো সেজে গুজে রানী যখন রওনা দেবে তখনও মমতা বলে, একলাই চলেছিস? তোর দেখছি সবার চেয়ে তারা বেশি। শোভাদি মঞ্জুদিদের ডেকে নিয়ে যাব। তার মুখের ভাব দেখে মমতা বেশ একটু কড়া শাসনের সুরে বলে, এই শরীর নিয়ে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে বাসর জাগবে না কিন্তু। তোমার বন্ধুর বিয়ে, আমায় বলেনি, ওসব আমি কিন্তু মানব না, জেনে রেখো। রাত বেশি হলে কি করব জানিস? রানী তো জানে শহরের সমস্ত বিয়েবাড়ি চষে বেড়ালেও বৌদি তার সন্ধান পাবে না। সে একটু অবজ্ঞার সঙ্গেই বলে, কি করবে? সোজা গিয়ে সবার সামনে কোলে তুলে নিয়ে চলে আসব। মমতা হাই তুলে একটু হাসে। আর একটা কথা মনে রেখো, যা তা খাবে না। 5 জনে পিড়াপিড়ি করলে বলবে যে একটু জ্বর ভাব হয়েছে, হয়তো মিছেও নয়। কাল সকালে ডাক্তার মাকে ইঞ্জেকশন দিতে এলে তোকেও একবার দেখাতে হবে। কাল সকালে? কাল সকালে সে কোথায় চলে যাবে বৌদি তার কি জানে। মমতার দরদে প্রাণটা আরও ব্যাকুল হয়, জ্বালা করে। সাধনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মনে মনে ঝাঁজের সঙ্গে রানী বলে, 7 বুড়ির 1 বুড়ি বিয়ে হতে না হতে খুব গিন্নিপনা শিখেছে। সাধন যে লুকিয়েও কবিতা লিখত না তার একটা প্রত্যক্ষ প্রমাণ 1 রাশি ফুল কিনে এনে সে মাঝের ঘরের খাটটা বোঝাই করেছিল। সত্যিই বোঝাই করেছিল, গাদা করে আর এলোমেলোভাবে ছড়িয়ে। লিখতে পারুক বা না পারুক,
কবিতা লেখার গোপন সাধনার ঝোঁক থাকলে আপনা থেকেই তার খেয়াল হতো যে কবিতায় যেমন কথাগুলিকে সাজাতে হয়, ফুলশয্যাতেও ফুলগুলি সাজাতে হয়। সেটা আসলে মরণশয্যা হলেও বিষ খেয়ে শুয়ে পড়ার চরম কীর্তিটা সে যে বেশি রাত পর্যন্ত পিছিয়ে দেয়নি সেটাও অনুমানের ব্যাপার নয়। তাগিদটা ছিল রানীর। অনেক আগে থেকেই বুক কাঁপছিল, মাথা গুলিয়ে যাচ্ছিল। প্ল্যান করা দুর্ঘটনার এত উদ্বেগ, উত্তেজনা আর রোমাঞ্চকর ভয় ভাবনা কত আর সহ্য হয় এতটুকু মেয়ের? হায়, কে জানতো মাথা গুলিয়ে যাবার এমন মারাত্মক ফল দাঁড়াবে। আফিমের বড়ি আর কালো খয়েরের বড়ি এমনভাবে রানী গুলিয়ে ফেলবে। অনেক অনেক কম পরিমাণে আফিম খেয়ে বাবা তার ঝিমোয়, মনে হয় আরামের যেন সীমা নেই। আফিম খেয়ে বাবার কোনো দিন কোনো কষ্টকর উপসর্গ রানী দেখেনি। রানী জানতো এতগুলি আফিম গেলার ফলে তার ঝিমানি আসবে তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যে গাঢ় ঘুমে অবশ হয়ে যাবে সব কিছু। সেই ঘুম আরও গাঢ় হতে হতে সব শেষ হয়ে যাবে, আর সে জাগবে না। কিন্তু ওরকম কিছুই তো ঘটে না। মুখটা শুধু বিশ্রী রকম তেতো লাগে আর বমি পায়। সাধনের রকম সকম বরং কীরকম খাপছাড়া মনে হয়। খানিকটা কালো খয়ের খাওয়ার জন্য মোটেই যেরকম হওয়া উচিত নয়। ক্রমে ক্রমে লক্ষণগুলি স্পষ্টতর হতে থাকে। গলায় একটা অদ্ভুত আওয়াজ বার করে সাধন বলে, তুমি না বলেছিলে কোনো কষ্ট হবে না, শুধু ঝিমিয়ে যাব, ঘুমিয়ে পড়ব। প্রথমটা রানী ভ্যাবাচাকা খেয়ে যায়। দু চোখ বড় বড় করে সে প্রায় ভূত দেখার মতোই সাধনের রকম সকম লক্ষ্য করে। বড়ি বদল করে ফেলার সহজ সরল ব্যাখ্যাটা কিছুতেই যেন তার মাথায় ঢুকতে চায় না। বমি করে কালো খয়েরগুলি উগড়ে ফেলে দিয়ে সে যেন সম্বিত ফিরে পায়। নতুন না হলেও শহরের ভার কমাবার জন্যই গড়ে ওঠা শহরতলির বাড়ি। প্রতিবেশীদের মধ্যে মেলামেশা কেন, ঘনিষ্ঠতাও আছে। সাধন জিদ ধরে বাড়িতে থেকে না গেলে পাশের বাড়ির কেউ একজন এ বাড়িতে রাত্রে ঘুমোতো। বড় বড় কুলুপ এঁটে রেহাই মেলে না, চোরের বড় উপদ্রব। পাশের বাড়ির খোলা জানলার পাশে বসানো টেবিল চেয়ারে মোটা মোটা বই আর স্তূপাকার কাগজপত্র নিয়ে কাজে মগ্ন মাঝবয়সী মানুষটা রানীরও ভালো রকম চেনা। তাকেই রানী ডাকে, রাজেন বাবু, শিগগির একবার আসবেন, সাধনদা বিষ খেয়েছে। রাজেন উকিল মানুষ, ভালো পশার ওলা উকিল। আগে জেরা করে সত্য ঘটনা জেনে নেবার পেশাদারি ঝোঁকটাকে প্রশ্রয় না দেওয়া সত্যিই তার সংযমের পরিচয়। এসে শুধু জিজ্ঞাসা করে, কি বিষ খেয়েছে জানো? অনেকটা আফিম, শিগগির একবার আমাদের বাড়িতে খবর দিন। দাঁড়াও বাছা, খবর পরে দেওয়া যাবে, আগে ডাক্তার আনাই। পাড়ার ডাক্তার, গাড়িও ছিল। কয়েকটা দরকারি কথা জিজ্ঞাসা করতে করতে সাধনকে একটু পরীক্ষা করে নিয়ে কয়েক মিনিটের মধ্যে তাকে সেই গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে ছুটবার উপক্রম করে। রানীকে মেয়েদের হেফাজতে রেখে যাবার চেষ্টা করেও ফল হয় না। রাজেনের মোটাসোটা ফর্সা স্ত্রীর হাতে দাঁত বসিয়ে কামড়ে দিয়ে সে প্রায় লাফিয়ে গাড়িতে উঠে পড়ে। খবর পেয়ে রানীর দাদার সঙ্গে মমতাও হাসপাতালে হাজির হয়। ভিতরে চলে সাধনের প্রাণ বাঁচানোর প্রক্রিয়া, আর বাইরে চলে তাদের কজনের নিষ্ক্রিয় প্রতীক্ষা করার পালা। মমতার বুকে মুখ লুকিয়ে রানী প্রায় নিঃশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, আর তারই ফাঁকে ফাঁকে মমতাকে সব বিবরণ শোনায়। আমার ফাঁসি হওয়া উচিত না বৌদি? কেন, শুনলি না? বলে গেল আর ভয় নেই? তুই তো বরং লক্ষ্মী মেয়ে, সাহস করে রাজেনবাবুকে না ডাকলে রক্ষা থাকতো। সাহস না চাই, আমি তখন পাগল হয়ে গিয়েছিলাম। মমতা মাথা নেড়ে বলে, না, তখন বরং মাথাটা হঠাৎ ঠিক হয়ে গিয়েছিল। পাগল হয়েছিলি তার আগে। 3 দিন মমতা রানীকে বিছানা ছেড়ে উঠতে দেয় না। সে শুধু খয়েরের বড়ি গিলেছিল, তবুও। মমতা বলে, আমি কি করব বল, ডাক্তারের হুকুম। রানীকে ওষুধপত্রও খেতে হয়। কেমন একটা
ঘুম ঘুম শান্ত ভাব এসে যায় ডাক্তারের ওষুধ খেয়ে। মমতা একরকম দিবারাত্রি তাকে পাহারা দেয়। বিছানা ছেড়ে ওঠার পর আরও কয়েকটা দিন রানী চুপচাপ কাটিয়ে দেয়। সাধনের খবর নিয়মিতই পাওয়া যাচ্ছিল, সে তাড়াতাড়ি গা ঝাড়া দিয়ে উঠেছে। আর নাকি টের পাবার উপায়ই নেই যে সে অতগুলো আফিম গিলে মরতে বসেছিল। সাধনের মা, মাসি, ভাই বোনেরা দুদিন এসে বেরিয়ে যায়। প্রথম দিকে একটু কেমন কেমন ভাব দেখা গেলেও সেটা কিছুক্ষণের মধ্যেই কেটে যায়। রানীর সঙ্গে তাদের কথা ও ব্যবহার হয় আগের মতোই সহজ ও স্বাভাবিক। ভেবে চিনতে রানী শেষে বলে, আমি একবার যাই, আমার একবার যাওয়া দরকার। মমতা বলে, দরকার বই কি, আমারও একবার যাওয়া দরকার, চল আজকেই দুজনে যাই। রানী যেন বেঁচে যায়। অত কাণ্ডর পর একা সাধনদের বাড়ি যাওয়ার কথা ভাবতেও তার গায়ে কাঁটা দিচ্ছিল। মমতার আড়ালে গিয়ে ও বাড়িতে মুখ দেখানো তবু সম্ভব। সাধনের সঙ্গে কথা বলার সুযোগ জুটবে কিনা সন্দেহ ছিল। মমতা একতলায় মেয়েদের সঙ্গে জমে গেল। ম্লান মুখে সেও চুপ করে বসে থাকে। চা তৈরি হলে সাধনের দিদি তাকে বলে, চার খাবারটা সাধনকে দিয়ায় না লক্ষ্মী মেয়ে, বিকেলবেলাও পরীক্ষার পড়া, এসে চাটুকু খেয়ে যাবার সময় নেই বাবু সাহেবের। কে জানে এসব অভিনয় কিনা? সবাই হয়তো পরামর্শ করে সেদিনের দুর্ঘটনা তুচ্ছ করে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন ভাব দেখাচ্ছে যেন কদিন আগে কোনো খাপছাড়া ব্যাপার ঘটেই নি। বড়দের কাণ্ডকারখানা বুঝে ওঠাই দায়। চা খাবার নিয়ে ধীরে ধীরে রানী সাধনের পড়ার ঘরে ঢোকে। নামমাত্র ঘর, একটা চৌকি আর ছোটোখাটো টেবিল চেয়ার কোনো মতে আঁটে। সাধন চোখ তুলে তাকায়। বই খাতা সরিয়ে টেবিলের কোণে একটু জায়গা করে ধীর গলায় বলে, এইখানে রাখো। এ কেমন অভ্যর্থনা! গভীর কালো মেঘের অন্ধকার যেন নেমেছে সাধনের মুখে। তার হাত পা কাঁপছে দেখেও সাধন তাকে বসতে বলে না। চা আর খাবার টেবিলে নামিয়ে রাখা মাত্র তাকে একটু ভাববার সময় না দিয়েই সাধন বলে, মন দিয়ে শুনে রাখো, এটা আমার বাড়ি নয়, বাবার বাড়ি। এ বাড়িতে আসতে তোমায় বারণ করতে পারি না। বাড়ির সকলের সঙ্গে মেলামেশা করবে, তাতেও আমার কিছু বলার অধিকার নেই। কিন্তু আমার এই ঘরে আর কখনো আসবে না, আমার সঙ্গে কোনো দিন কথা কইবে না। ছেলে মানুষ রানী বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ছেলে মানুষের মতোই বলে, কী বলছো, বুঝতে পারছি না। সাধন বিশ্রীভাবে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে বলে, বুঝতে পারছো ঠিকই, আমায় যে বিষ খাইয়ে মারতে চেষ্টা করে তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এবার রানী মুখ তুলে সোজা হয়ে দাঁড়ায়। দলিতা সাপিনীর ফনা তোলার যে উপমা আছে অনেকটা সেইভাবে প্রায় ফোঁস করে উঠে বলে, বড়ি দিতে ভুল করেছিলাম, আমারটা তোমায় দিয়েছিলাম, জানো না তুমি? ওসব ধাপ্পা রাখো, আমি সব বুঝে গেছি। আমায় মেরে ঝঞ্ঝাট চুকিয়ে দেবার মতলব ছিল, টের পেতে বাকি আছে ভেবেছ? রানী প্রায় আর্তনাদ করে ওঠে, তোমায় মারার মতলব ছিল? সবাইকে ডেকে তোমায় তবে বাঁচালাম কেন? সাধন কিছুমাত্র বিচলিত না হয়ে বলে, ওসব বানানো গল্প শুনিয়ে অন্যদের ভুলিও, আমি অত বোকা নই। রাজেন্দা টের পেয়ে সবাইকে নিয়ে ছুটে এসেছিল, নইলে আমি বাঁচতাম? মমতা আর সাধনের দিদি দুজনেই ঘরে এসে রানীকে ধরে ফেলে, তাই রক্ষা। নইলে রানী হয়তো আঁচড়ে কামড়েই সাধনকে সেদিন শেষ করে দিত। রানীকে ধরে টেনে নিয়ে যেতে যেতে সাধনের দিদি বলে, ও পাগলটার সঙ্গে ঝগড়া করে কি হবে রে, আয়। তারপর হ্যাঁ, আরও একটু রেস্ট আনা দরকার বটে, এইখানে গল্পের রীতি করা যায় না। তারপর কয়েকটা বছর কেটে গেছে, খানিকটা অন্যদের মধ্যস্থতায় এবং অনেকটা জীবনের স্রোতধারায় ধুয়ে মুছে নেবার ও বিস্মৃতির পলিমাটির মলম দিয়ে ঢেকে দেবার স্বাভাবিক প্রক্রিয়ায় সাধনের উগ্র বৈরিতার ভাব কেটে গেছে। রোগ শোক, বিপদ আপদ, আনন্দ উৎসব, আমন্ত্রণ নিমন্ত্রণ প্রভৃতি দিয়ে সকলকে জড়িয়ে বেঁধে নিয়ে চলেছে সংসারের গতি। সেটা বাতিল করার সাধ্য কি আছে সাধন অথবা রানীর?
ওই ঘটনার কয়েক মাসের মধ্যে সাধারণ সাংসারিক ঘটনাচক্রে তাদের দেখা হয়েছে। বছর খানেকের মধ্যে সাধারণ বিষয়ে ভাষা ভাষা কথাও হয়েছে। পটাপট কয়েকটা পরীক্ষা পাশ করে মুরব্বির জোরে সাধন এখন ভালো চাকরি করছে। অত সহজে না হলেও রানীও পাশ করে চলেছে কলেজের পরীক্ষা। সাধন এখন বড় একটা ঘরে থাকে না, চাকুরে মানুষ তো। তাদের বাড়ি বেড়াতে গিয়ে রানী হয়তো কোনো দিন তার চা খাবার পৌঁছে দিয়ে যায়। দুজনে আলাপ হয়, আলোচনা হয়, তর্কও বেঁধে যায়, তর্কের জের টানতে হয়। ছুটির দিন বলে সময় কাটাবার জন্য দু একদিনের মধ্যে সাধনও হয়তো গিয়ে হাজির হয় রানীদের বাড়ি। তারপর পুরানো জীবন নতুন জীবনের খোঁজ করছে। এখানে পৌঁছে গল্পের আর তারপর থাকে না।